আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। আজকে বাংলাদেশ সময় অনেক রাতে লাইভে আসলাম। কারণ হচ্ছে আমার একটা কোর্স ছিল, ফ্যাক্ট চেকিং কোর্স। কোর্সটা করিয়ে শেষ করিয়ে তারপরে লাইভে আসলাম। ফ্যাক্ট চেকিং কোর্সের নতুন ক্লাস শুরু হবে আর কয়েকদিন পরে। যারা ভর্তি হতে চান আমি এই লাইভের শেষে তাদেরকে আ আমি ডেসক্রিপশনে পুরো তথ্য দিয়ে দেব। সেখান থেকে আপনারা ভর্তির জন্য আবেদন করতে পারেন। ফ্যাক্ট চেকিং কোর্সটা কেন গুরুত্বপূর্ণ? এটা তো আমার ভিডিও যারা দেখেন এরা বুঝতেই পারেন যে কেন ফ্যাক্ট চেকিং কোর্সটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র খবরের জন্য না, সবকিছুর জন্য। আপনার জীবন পরিচালনা করার জন্য। আমরা যে অনলাইন জীবনে অনলাইন তথ্যের জগতে আছি সেটার জন্যও গুরুত্বপূর্ণ। এই তথ্যের জগতে বসবাস করতে হলে আপনার ফ্যাক্ট চেকিং জানা ছাড়া কোনো উপায় নাই। আপনার সন্তানদের, আপনার বন্ধু-বান্ধবের যারা আছেন। যাই হোক, আসল কথায় আসি। ইরান নতুন করে আমেরিকাকে একটা প্রস্তাব দিয়েছে শান্তি চুক্তি করার জন্য। এই প্রস্তাবটা অনেকটাই হচ্ছে মানে বাস্তবিকের কাছাকাছি। সেটা হচ্ছে ইরান বলেছে আমি ৩ ধাপে একটা শান্তি চুক্তিতে যেতে চাই। এই ৩ ধাপে যেতে ধাপে আমরা সামনে আগাবো। আর আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে ইরানকে চুক্তিতে আসতেই হবে। এটা হচ্ছে তার কথা। আর ইরানের কথা হচ্ছে আমেরিকাকে পরাজয় বরণ করতেই হবে। এটা হচ্ছে ইরানের কথা। তো ট্রাম্পের কথা হচ্ছে ইরানকে চুক্তিতে আসতেই হবে। ইরানের কথা হচ্ছে আমেরিকাকে পরাজয় বরণ করতেই হবে। অর্থাৎ উভয় পক্ষই বলছে যে আমেরিকাকেও চুক্তিতে আসতে হবে, ইরানকেও চুক্তিতে আসতে হবে। এই চুক্তিতে আসা নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে, চিঠি চালাচালি চলছে। ট্রাম্প মাঝে হচ্ছে হুমকি ধামকি দেয়। ইরান বলছে যে ট্রাম্প যেভাবে তার প্রোপাগান্ডা মেশিন অর্থাৎ মিথ্যা বলার মেশিন চালাচ্ছে তাতে ইরানেরও এখন প্রোপাগান্ডা মেশিন চালানো দরকার এবং সেটার জন্য ইরানের মূলত হিটলারের সময়ে নাৎসি বাহিনী যে ধরনের প্রোপাগান্ডা চালাতো সে ধরনের প্রোপাগান্ডা চালানো উচিত বলে ইরানের একটা মিডিয়া মেহের নিউজ এটা নিয়ে খবর করেছে। এটা ইরান করবে কিনা, এভাবে প্রোপাগান্ডা চালাবে কিনা আমি জানি না। তবে ইরান এখনো পর্যন্ত যেভাবে তার এআই ব্যবহার করে প্রোপাগান্ডা চালিয়েছে তাতে সে প্রোপাগান্ডা যথেষ্ট পরিমাণে সফল, এটা বলা যায়। যুদ্ধ চলে না, যুদ্ধ বন্ধ আছে, যুদ্ধবিরতি চলছে, কিন্তু একটা চুক্তি হয় নাই। আর চুক্তি না হওয়ার কারণে বিশ্ব এই হরমুজ প্রণালী উন্মুক্ত দেখতে পাচ্ছে না। আসল জিনিস হচ্ছে এখানে হরমুজ প্রণালী কবে উন্মুক্ত হবে এটাই হচ্ছে সবার কথা। যুদ্ধ তো বিরতি হয়েই গেছে, কেউ কাউকে আক্রমণ করছে না এবং সামনে আক্রমণ করবে কিনা সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বলছে, সেটা আমি জানি, আমি কাউকে বলবো না। করতেও পারে আক্রমণ। সামনে আক্রমণ করলে ইরান বলছে আমেরিকার সামনে অপশন আছে দুটো। একটা হচ্ছে যেই যুদ্ধে সে হেরে যাবে সেই যুদ্ধে আবার নতুন করে সেই যুদ্ধ শুরু করা এবং সেখানে কঠোরভাবে মার খেয়ে পরাজয় বরণ করা। আরেকটা হচ্ছে এখন আলোচনা করে আলোচনার মাধ্যমে পরাজয় বরণ করা, অর্থাৎ আমাদের শর্তগুলো মেনে নেয়া। এটা হচ্ছে ইরানের কথা। এখন এই অবস্থায় পাকিস্তান চেষ্টা করছে দুই পক্ষের মধ্যে একটা অন্তত কিছু ছাড় দিয়ে সমঝোতায় আসার। ইরান সর্বশেষ বলছে আমি ৩ ধাপে একটা শান্তি চুক্তিতে যেতে আগ্রহী। আল জাজিরার খবর অনুযায়ী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে ৩ ধাপের একটা শান্তি পরিকল্পনা পাঠিয়েছে। এই শান্তি পরিকল্পনার লক্ষ্য হচ্ছে মোটামুটি ৩০ দিনের মধ্যে বর্তমান যে যুদ্ধবিরতি চলছে এটাকে পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে রূপ দেওয়া। ৩০ দিনের মধ্যে, ইরান ৩০ দিনের বেশি এটাকে বাড়াতে চায় না। তার মধ্যে কি এর মধ্যে শুরুতেই এমন একটা চুক্তিতে যেতে হবে যেখানে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে কোনো ধরনের আক্রমণ চালাবে না, এটা লিখিত আকারে তারা স্বাক্ষর করবে। ভবিষ্যতে কোনো ধরনের যুদ্ধ ইরানের উপরে চালাবে না, এমনকি শুধু ইরান না, লেবাননের হিজবুল্লাহর উপরেও চালাবে না। ইসরায়েলকে এই চুক্তিতে যুক্ত করতে হবে। জাস্ট হচ্ছে আমেরিকা ইরানের সাথে চুক্তি করবে এটা হবে না, এটা হচ্ছে ইরানের কথা। প্রথম ধাপ, এই চুক্তির প্রথম ধাপটা হচ্ছে যে হরমুজ প্রণালী ধীরে ধীরে ইরান খুলে দিবে। আর ইরান ধীরে ধীরে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সাথে সাথে আমেরিকাও ইরানের নৌ বন্দরের উপরগুলো থেকে অবরোধ তুলে নেবে। এরপরে হরমুজ প্রণালীতে
ইরান যে মাইনগুলো পুঁতে রেখেছিল সেই মাইনগুলো সরানোর দায়িত্ব ইরান নেবে, অন্য কাউকে সে মাইন সরানোর দায়িত্ব দিবে না। এক্ষেত্রে দরকার হলে হরমুজ প্রণালীর অপর প্রান্তে যে ওমান আছে, দরকার হলে তার সাথে একত্রে ইরানটা করবে। দ্বিতীয় ধাপে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সাথে একটা চুক্তি করবে, যেই চুক্তিটাতে বলা হবে যে ইরান আগামী 15 বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ স্থগিত রাখবে। 15 বছর পর 3.6 মাত্রার, অর্থাৎ জাস্ট হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করা দরকার সেটা আবার নতুন করে শুরু করবে। তবে ইরানের বর্তমানে যে পারমাণবিক অবকাঠামো যেগুলো আছে, এই রিসার্চ করার যেই সমস্ত রিসার্চ সেন্টার এবং অন্য সব এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে সমস্ত অবকাঠামো, কারখানা, কলকারখানা যা আছে, এগুলো কোনোটা ভেঙে ফেলা হবে না এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে হবে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা শিথিল করতে হবে। ইরানের জব্দকৃত সম্পদ ধাপে ধাপে মুক্ত করে দিতে হবে। তৃতীয় ধাপটা হচ্ছে আরব দেশগুলো এবং এই অঞ্চলে অন্য যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে ইরানের একটা ব্যাপক ব্যাপ্তি, একটা বড় একটা চুক্তির জন্য তাদের সাথে কৌশলগত সংলাপ শুরু করতে হবে এবং এই সমস্ত দেশ থেকে ইরানের উপরে কোনো ধরনের আক্রমণ হবে না এবং ইরানও এই সব দেশের উপরে আক্রমণ করবে না, সেটা সেরকম একটা নিরাপত্তা কাঠামো গড়ে তোলার জন্য কাজ করবে। এইটা হচ্ছে ইরানের প্রস্তাব। এখন ইরানের এই প্রস্তাবে আমেরিকা কি সিদ্ধান্ত নেয়, ইসরায়েল কি কথা বলে, সেটার উপরে নির্ভর করবে। আমেরিকার সাংবাদিক টাকার কালসন বলেছিলেন যে হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মূলত নেতানিয়াহুর হাতে জিম্মি, সুতরাং সে নেতানিয়াহুর সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারে না। দেখা যাক সে নেতানিয়াহুর কাছে জিম্মি না নেতানিয়াহু তার কাছে জিম্মি, না তারা একে অপরের কাছে জিম্মি, এটা আগামী দিনগুলোতে দেখা যাবে। এই জায়গা থেকে আমরা এখন একটু অন্য জায়গায় যাব। আপনারা হয়তো দেখেছেন কয়েকটা খবরগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর হয়তো আপনাদের নজর কেড়েছে, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের যে 7টা দেশ বা প্রদেশ যেটাই বলেন আছে, 7টা আমিরাত, সংযুক্ত আমিরাত হয়েছে যে 7টা নিয়ে, সেই 7টার মধ্যে একটা হচ্ছে শারজা। দুবাই, আবুধাবি, শারজা, তারপরে হচ্ছে আরো 3-4টা আছে, টোটাল 7টা। শারজা সংযুক্ত আরব আমিরাত থেকে বের হয়ে যাবে এবং সংযুক্ত আরব আমিরাত থেকে শারজা বের হয়ে যাওয়ার জন্য সৌদি আরব শারজাকে সব ধরনের সাপোর্ট দিবে এবং শারজা যদি সংযুক্ত আরব আমিরাত থেকে বের হয়ে যায় তাহলে সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের একটা ধাক্কা লাগবে। এই ধরনের কথা হয়তোবা আপনারা শুনে থাকবেন। আবুধাবি, দুবাই, শারজা, আজমান, উম্মাল কোয়াইন এবং ফুজাইরা হচ্ছে এই যে এখন যে বন্দরটা ওমান উপসাগরের দিকে আছে সেই দিকটাতে হচ্ছে ফুজাইরা। উম্মাল কোয়াইন হচ্ছে একেবারে ওই কি বলে এটাকে, আপনার হরমুজ প্রণালীর কাছাকাছি যেটা। এখন এরকম একটা খবর আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। খবরটা আসলে কতটা বাস্তব? এরকম একটা ঘটনা ঘটা মানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে ভেঙে ফেলা এবং একেবারে দুর্বল করে দেয়া। আর সৌদি আরব যদি এটা করে তাহলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে মোটামুটি কেটে টুকরো টুকরো করছে, এরকম বলা যায়। ঘটনাটা কত সত্য, যে খবরটা প্রচার হয়েছে সেই খবরে এটা বলা হচ্ছে যে এই কাজটা করার জন্য সৌদি আরব, তুরস্ক এবং মিশর একত্রে এই শারজাকে সাপোর্ট দিবে। দেখুন, এই ধরনের কোনো খবর বা কোনো ঘটনা, কোনো বক্তব্য সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো দেশের কাছ থেকে আসে নাই, কেউ কোনো বক্তব্য দেয় নাই এ ব্যাপারে। শারজার কাছ থেকেও এ ধরনের কোনো বক্তব্য আসে নাই। শারজার বর্তমান যে কি বলে পরিচালক বা শারজার বর্তমান যে প্রধান, তিনিও এই ধরনের কোনো বক্তব্য দেন নাই। তাহলে এটা আসলো কোত্থেকে? এটা আসছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট
মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন। যেই পোস্টটাতে তিনি মূলত বলেছেন যে একজন রাষ্ট্রনেতা হিসেবে আমি মনে করি জনগণের খেদমত করা আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব এবং কর্তব্য, জনগণের ঐক্য ধরে রাখা আমার দায়িত্ব এবং কর্তব্য। প্রধান দায়িত্ব হচ্ছে ক্রিটিক্যাল সময়ে আমাদের মধ্যে ঐক্য ধরে রাখা, জনগণের জন্য কাজ করা এবং জনগণের জন্য কাজ করতে গিয়ে নিজের আমিত্বটাকে বিসর্জন দেওয়া, এরকম কিছু কথা। এবং সেখানে তিনি এভাবে বলেছেন যে যদি আমাদের মধ্যের সম্পর্ক এবং জনগণের অগ্রাধিকারকে আমরা যদি মূল্যায়ন না করতে পারি, সেই ক্ষেত্রে কেউ যদি মূল্যায়ন না করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, এরকম একটা টুইট করেছেন। এখন তার এই টুইটটা থেকে কেউ কেউ মনে করছেন যে হয়তোবা সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে এবং এখান থেকে হয়তোবা দু একটা সারজা বের হয়ে যেতে পারে, এরকম একটা ধারণা। এখন এই ধারণার উপরে ব্যাপক পরিমাণে খবর করছে। কারা খবর করছে? ক্রিপ্টো কারেন্সির সাথে সম্পৃক্ত যেই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, যেই সমস্ত ওয়েবসাইট আছে। সহজ জিনিস, কারণ ক্রিপ্টোকারেন্সির উপরে ক্রিপ্টোকারেন্সির অনেকগুলো এই ধরনের ওয়েবসাইট এবং এই ধরনের অ্যাকাউন্ট এরা কাজ করে শুধুমাত্র বাজি ধরা নিয়ে, শুধুমাত্র বাজি ধরা নিয়ে, প্রচুর পরিমাণ বাজি। হ্যাঁ, এটা বের হয়ে যাবে, আমি তোমার জন্য বাজি ধরছি। এরা বাজি ধরে, এরা কিছু কিছু তথ্য হচ্ছে ভিতর থেকে নিয়ে আসে, আগে বাজি ধরে, তারপরে বাজি ধরে দেখে, বলে যে হ্যাঁ আমি এটা বাজি ধরছি, দেখো সত্য হয়েছে। এরকম 3টা সত্য হওয়ার পরে বাকি 10টাতে হচ্ছে আন্দাজের উপরে বাজি ধরে। তো এই ধরনের বাজি ধরা কোম্পানি এবং বাজি ধরা কোম্পানিকে সাপোর্টকারী বড় বড় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এই ধরনের তথ্যগুলো ছড়ায়। গেল এটা। কেন বলছি যে হচ্ছে এই ধরনের কোনো খবর নাই? কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে সংযুক্ত আরব আমিরাত কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। আমার মনে হয় আমাদের অনেকেই আমরা জানি না সংযুক্ত আরব আমিরাত কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। বা তারও আগে যদি যাই, হরমুজ প্রণালী আসলে কি? হরমুজ নামটা আসলো কোত্থেকে? হরমুজ হচ্ছে একজন দেবতা, বা হচ্ছে কি বলে দেবতাই যদি বলি, যে ওই অঞ্চলে এই ইরানে, সেই সময় ইরানে একটা ধর্ম বিশ্বাস ছিল, কিছুটা হিন্দু ধর্মের কাছাকাছি, হিন্দু ধর্ম না কিন্তু একটা কাছাকাছি টাইপের একটা ধর্ম বিশ্বাস ছিল। সেই ধর্ম বিশ্বাসে তারা তাদের সর্বশক্তিমান যে দেবতা, তার নাম ছিল হচ্ছে হরমুজ। সেই বিশ্বাসে বলা হয় যে সে একজন রাজাও ছিল। তারপরে হচ্ছে সে এত শক্তিশালী ছিল যে তাকে কেউ দমাতে পারত না। পরবর্তীতে ওই অঞ্চলে যতগুলো রাজ্য আসে, শাসন হয়, এটা কত সালে? এগুলো হচ্ছে খ্রিস্টের জন্মের 500-700 বছর আগের কথা। তখন হচ্ছে ওই রাজ্যের অন্য যে সমস্ত রাজারা আসতো বা রাজ্য পরিচালনা যারা করতো, এরা সবাই এই হরমুজের নাম নিয়ে তারপরে হচ্ছে তার কাছ থেকে কি বলে মানে সাহায্য চাইতো। সেইখান থেকে এই হরমুজ 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 এবং হরমুজ প্রণালী, হরমুজ দ্বীপ। পরবর্তীতে এই হরমুজ প্রণালী এবং হরমুজ দ্বীপ আসলে সেখানে একটা রাজ্য গঠন হয়, হরমুজ রাজ্য, কিংডম অফ হরমুজ। এই হরমুজ রাজ্য গঠন হওয়ার পরে হরমুজ রাজ্যের রাজা ছিলেন একজন মুসলমান। তার বয়স অনেক বেশি, মানে একেবারে খুব বুড়ো হওয়ার আগেই তিনি মারা যান। মানে যখন মারা যান তখন তার ছেলের বয়স হয় 12 বছর। সেই 12 বছরের ছেলে তখন রাজা হয়। 12 বছরের ছেলে রাজা হয়। কত সালের কথা? এটা ধরেন 1500 সালের কথা। 1500 সালগুলো গুরুত্বপূর্ণ। 1500 সাল কেন গুরুত্বপূর্ণ? 1453 সালে হচ্ছে ইস্তাম্বুল দখল হয়, মানে ইস্তাম্বুল বিজয় হয়। 1453-তে অটোমানরা ইস্তাম্বুল বিজয় করে। কাদের কাছ থেকে? বাইজেন্টাইনদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে। ইস্তাম্বুল বিজয় করার পরে ইস্তাম্বুল দিয়ে যে যাতায়াতটা, ইস্তাম্বুলের উপর দিয়ে যে যাতায়াতটা, ইস্তাম্বুলের এই পানির লাইন ব্যবহার করে যে যাতায়াতটা, ইস্তাম্বুলের ভূ লাইন ব্যবহার করে যে যাতায়াতটা, সেটা তারা আটকে দেয়। অর্থাৎ আটকে দেয় বলতে তারা বলে যে ঠিক আছে, এত বছর তোমরা এটাকে খেয়েছো, এখন আমাদের সাথে আসো, চুক্তি করে। তারপরে সেই জায়গাতে যেটা ঘটে সেটা হচ্ছে পর্তুগিজরা এই ভারতবর্ষ খুঁজতে বের হয়। কারণ তারা পর্তুগিজরা এবং ইউরোপ ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে মশলা, আমরা বলি মশলাপাতি নিয়ে আসতো। মশলা বলতে ঔষধি গাছ, যত ধরনের ঔষধি গাছ আছে এগুলো তারা নিত, কারণ এটা তাদের জন্য দরকার, শীতের দেশে যারা থাকে এরা জানে। তো তারপর থেকেই তারা
এই ভারতে যাওয়ার বিভিন্ন রুট খোঁজে পর্তুগিজরা। সেই ভারতে যাওয়ার রুট খুঁজতে খুঁজতে তারা 1507 সালের দিকে হরমুজে গিয়ে উপস্থিত হয়। হরমুজ দ্বীপে। হরমুজ দ্বীপে গিয়ে উপস্থিত হয়ে তারপরে সেখানে তারা এই যে হরমুজের রাজা, 12 বছরের রাজা, তার বিরুদ্ধে 6টা জাহাজ নিয়ে আক্রমণ করে সেই হরমুজের রাজা সাইফুদ্দিন, তার নাম হচ্ছে সাইফুদ্দিন, 12 বছরের শিশু বাদশাহ বলা হয়, তাকে পরাজিত করে। সাইফুদ্দিন শিশু বাদশাহ কি করবে, তার উজির ছিল, উজিরকে পরাজিত করে, তার সৈন্য ছিল তখন। হরমুজ দ্বীপ যেটা, এই হরমুজ দ্বীপটাই ছিল আসলে হরমুজ কিংডম অফ হরমুজ বা হরমুজ রাজ্যের মূল চাবিকাঠি। এখন একটা আছে না হরমুজ দ্বীপ, ওইটা। তো এই হরমুজ দ্বীপ এবং হরমুজ দ্বীপের দুই পাশে, ইরানের পাশে এবং ওমানের পাশের যে জায়গাগুলো দ্বীপের চারিদিকে, এই জায়গাগুলো নিয়ে একটা হরমুজ রাজ্য গঠন করা হয়েছিল তখন। কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পানিপথ। তখন গুরুত্বপূর্ণ পানিপথগুলো যে কন্ট্রোল করত সেই হচ্ছে সর্বে সর্বা। তো সেই হরমুজ রাজ্য, হরমুজ দ্বীপটা এবং হরমুজ রাজ্যটা তখন দখলে নেয় হচ্ছে পর্তুগিজরা 1507 সালের দিকে। ভারতে গিয়ে পৌঁছে পর্তুগিজরা ওই যে 1507-1510 সালের দিকে, এই ভারতে যাওয়ার পথের এইটা। এখন তারা এই পানিপথটাকে কন্ট্রোল করার মাধ্যমে ভারতে যাওয়ার পথ পুরো কন্ট্রোলে নেয়। তখন এই পর্তুগিজদের সহযোগিতা করেছে কে? পর্তুগিজদের এই কাজে সহযোগিতা করেছে হচ্ছে সেই সময় ইরানে বা পারস্যে যে ক্ষমতা যারা ছিল, সাফাভিদরা খুব সম্ভবত, তারা সাপোর্ট দিয়েছে যে এইখানে এই হরমুজ প্রণালী দখল করতে হবে এবং এই হরমুজ রাজ্যে আক্রমণ করতে হবে। হরমুজ রাজ্য পর্তুগিজরা ইরানের সাপোর্টে নেয়ার পরে ইরানের উপর দিয়ে তখন ভারতে যায়। পরবর্তীতে এভাবে তারা 1500 থেকে বহু বছর তারা শাসন করে, প্রায় 100-150 বছর, 100 বছরের মতো তাদের কন্ট্রোলে থাকে। এরপরে 1800 সালের দিকে ইংরেজরা, এর মধ্যে তো ইংরেজরা আস্তে আস্তে হচ্ছে ভারতবর্ষে যায়, ভারতবর্ষ দখল করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে পুরো ভারতবর্ষকে তারা হচ্ছে শাসন করে, শোষণ করে এবং সেখান থেকে তাদের এই যে ঔষধি গাছ নিয়ে আসার যে রুট, সেটা তারা মানে নিশ্চিত করে এবং সেটা নিশ্চিত করে করতে তারা সুয়েজ খালকেও ব্যবহার করে। সুয়েজ খালকে ব্যবহার করে এবং তারা এই যে হরমুজ প্রণালী, হরমুজ যে জায়গাটা, ওখান থেকে তারপরে হচ্ছে ভারতে যাওয়ার নতুন রাস্তা খুঁজে বের করে, ভারতে যাওয়ার নতুন রাস্তা। এখন এই যে ভারতে যাওয়ার নতুন রাস্তা তারা ওখান থেকে নিয়ে বের করে, সেটা কোন জায়গা থেকে আপনাদের শুনলে একটু অবাক লাগবে যে সেটা কিভাবে। তারা হচ্ছে অটোমানদের সাথে চুক্তি করে যে আমি তোমার এই ইসের থেকে, ইংল্যান্ড থেকে বের হয়ে, ফ্রান্স হয়ে, তারপরে হচ্ছে ইটালি এবং বর্তমানে আলবেনিয়া, এর মাঝখান থেকে যে সাগরটা আছে, ওই সাগর দিয়ে ভূমধ্য সাগরে এসে তারপরে বর্তমান যে লেবানন আছে, সিরিয়া লেবাননের সীমান্ত, ওইখান থেকে লেবানন থেকে সিরিয়া হয়ে আমি বসরায় নেমে হরমুজে আসব। হরমুজ থেকে আবার হচ্ছে হরমুজ থেকে বের হয়ে আমি ইসে যাব, ভারতে যাব। এই যে রুট তারা বের করে, এই রুট তারা অটোমানদের কাছ থেকেও হচ্ছে তখন সাপোর্ট নেয়, যে অটোমানরা বলছে ঠিক আছে আমাদের রুট তোমরা ব্যবহার করতে পারো, খাজনা দিও, আরেকটা কাজ করতে হবে তোমাদের। তখন ব্রিটেন হচ্ছে ব্রিটেনের নৌবহর হচ্ছে তখন বিশ্বের সেরা, বর্তমানে আমেরিকার নৌবহর যেরকম সেরকম। তখন ব্রিটেনকে অটোমানরা বলে যে ঠিক আছে তাহলে তোমাদের সাথে আমার একটা চুক্তি হবে। চুক্তিটা কি? রাশিয়ার বিরুদ্ধে আমরা একত্রে দাঁড়াবো, রাশিয়ার আগ্রাসন থেকে তোমাকে আমি রক্ষা করব, আবার আমাকে তুমি রক্ষা করবে, একত্রে আমরা রাশিয়ার বিরুদ্ধে। ওকে ঠিক আছে। তারপরে এই হরমুজে আসলে হরমুজের তখন কন্ট্রোল থাকে কাদের? পর্তুগিজদের। হরমুজে কন্ট্রোল থাকে পর্তুগিজদের। পর্তুগিজরা কাদের সাথে? ইরানিদের সাথে এই হরমুজ নিয়ে মানে একত্রে হরমুজের কন্ট্রোল নেয়। ইংরেজরা এসে, ইরান হচ্ছে পারস্য উপসাগরের পূর্ব পার্শ্বে, পারস্য উপসাগরের পশ্চিম পার্শ্বে, তখন এই যে সংযুক্ত আরব আমিরাত, আরো যে কয়েকটা দেশ, হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাতের সাথে আর কি, মানে যে 7টা প্রদেশ, এই 7টা কি বলে দেশ, 7টা আমিরাত, হ্যাঁ,
আবুধাবি, দুবাই, শারজা, এরপরে আরো যে 2-3টা আছে এগুলো। ইংরেজরা এসে এদের সাথে হচ্ছে চুক্তি করে যে ঠিক আছে তোমাদেরকে আমরা সাপোর্ট দেব এবং তোমাদের সাথে আমরা একত্রে এই হরমুজ দ্বীপে আক্রমণ করে এই কিংডম অফ হরমুজ বা পর্তুগিজদের কন্ট্রোলে থাকা হরমুজকে আমরা দখল করব। তখন পর্তুগিজদের সাপোর্ট দেয় হচ্ছে ইরানিরা, এদিকে ইংরেজদের সাপোর্টে থাকে হচ্ছে এই আরব শেখরা। পর্তুগিজদেরকে সেখানে পরাজিত করে, পর্তুগিজরা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। পর্তুগিজদের পরাজিত করলে ইংরেজরা ইউরোপ থেকে খুব সহজে ব্রিটিশ ভারতে যাওয়ার পথ তৈরি করে এবং তখন এই যে হরমুজ প্রণালীর কন্ট্রোল করার জন্য সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই হরমুজ প্রণালী এবং এই পারস্য উপসাগরকে কন্ট্রোল করার জন্য ভারত থেকে একজনকে নিয়োগ দেয় এবং হরমুজ প্রণালী আর এই পারস্য উপসাগরকে কন্ট্রোল করা হতো তখন ভারত থেকে। 200 বছর 250 বছর ভারত থেকে কন্ট্রোল করা হয়। কবে এটা? এটা হচ্ছে 1700-র শেষ দিকে বা 1600-র শেষ দিকে। তারপরে হচ্ছে 1600-র মাঝামাঝি সময়। তারপরে হচ্ছে এরা কন্ট্রোল করে। এখন এই ব্রিটিশরা যেই আরবদের সাথে চুক্তি করে আরবদের সাথে একত্রে ওইখান থেকে পর্তুগিজদের তাড়িয়ে দিল, সেই আরবদের সাথে তাদের সংঘাত লাগে। সংঘাত লাগে কিসের জন্য? ব্রিটিশরা ওই অঞ্চল থেকে আরবদের সাথে যেই সমস্ত চুক্তি করেছিল সেই চুক্তির কোনোটাই তারা মানে না। মানে তা আরবদের ওইখানে ধরেন অর্থনৈতিক কোনো সাপোর্ট দেয় না, এমনকি সেখানে তাদের যতটুকু ওই সময় হচ্ছে অর্থনৈতিক যে সচ্ছলতা থাকে সেখান থেকে তারা হচ্ছে লুট করে। জাহাজ যায় ওখান থেকে নিয়ে চলে যায়, টাকা দেয় না, পয়সা দেয় না, জাহাজের খাজনা দেওয়ার কথা, জাহাজ থেকে যে ইনকাম হবে সেটা অর্ধেক দেওয়ার কথা, এগুলো দেয় না। তখন এই বর্তমান যে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ এই আরব যে শেখ যতগুলো শেখেদের আন্ডারে যে এলাকাগুলো, তারা হচ্ছে একটা নৌবাহিনী গঠন করে। নৌবাহিনী গঠন করে তারা এই ব্রিটিশ জাহাজের উপর আক্রমণ শুরু করে। প্রায় 20 বছরের মতো ব্রিটিশ জাহাজের উপর আক্রমণ শুরু করে, ব্রিটিশরা আবার এদের উপর আক্রমণ করে, এরা ব্রিটিশদের উপর আক্রমণ করে। এরকম ভাবে হচ্ছে জাস্ট 20-25 বছর আগে যাদের সাথে একত্রে হচ্ছে তারা পর্তুগিজদের তাড়িয়ে দিয়েছে, তারা নিজেদের মধ্যে সংঘাত হয়। তখন আবার এই ব্রিটিশদের সাথে চুক্তি হয় কাদের? চুক্তি হয় হচ্ছে এই পারস্যের, ইরানের তখন ব্রিটিশদের সাথে চুক্তি হয় এবং ইরানের সাথে এই ধরনের চুক্তি হয় যে এই হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরকে ব্রিটিশরা এবং ইরান একত্রে কন্ট্রোল করবে, এখানে কোনোভাবেই রাশিয়াকে আসতে দিবে না। সেই সময় এই রাশিয়া এবং ব্রিটেনের মধ্যে ভারতীয় উপমহাদেশ নিয়ে বা এই ভারতীয় উপমহাদেশ পর্যন্ত এবং ভারত সাগরে বা এই গরম সাগরে নিচের দিকে নামা নিয়ে রাশিয়া এবং ব্রিটেনের মধ্যে যে বিশাল একটা কনফ্লিক্ট ছিল সেটার নাম ছিল হচ্ছে গ্রেট গেম। এই গ্রেট গেমের একটা অংশ ছিল হচ্ছে গ্রেট গেমের বাফার জোন ছিল সেই সময় আফগানিস্তান, ডুরান্ট লাইন, এগুলো ছিল সেই সময় গ্রেট গেমের বাফার জোন। যাই হোক, যে জায়গায় আসছি, তো ইরানের সাথে ব্রিটিশদের তখন ভালো একটা চুক্তি হয় এবং ওই রাশিয়াকে আর নিচে নামতে দেয় না। রাশিয়াকে ইরানেরও নিচে নামতে দেয় না, আফগানিস্তানেরও নিচে নামতে দেয় না। এই আফগানিস্তান ইরানের নিচের অংশটা পুরো ভারতবর্ষ, পুরোটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন যতটুকু সম্ভব তারা হচ্ছে কন্ট্রোল করে, যেগুলো কন্ট্রোল না করতে পারে তাদের সাথে চুক্তি করে এই অঞ্চলে তার পুরো যাতায়াত এবং কন্ট্রোলটা বজায় রাখে। সংঘাত চলতে থাকে এই আরব দেশগুলোর সাথে। এই আরব দেশগুলোর সাথে যখন সংঘাত চলে, আবুধাবি, দুবাই, শারজা, আজমান, উম্মাল কোয়াইন, রাস আল খাইমা, ফুজাইরা, এগুলোর সাথে যখন এই সংঘাত চলতে থাকে, সেই সংঘাত চলতে চলতে একটা সময় গিয়ে 1820 সালে গিয়ে ইংরেজরা বলে ঠিক আছে তোমাদের সাথে আমরা সংঘাত করব না, তার সাথে একটা বড় একটা কাজ করি। তাহলে কি কাজ করব? তোমাদের সাথে আমরা একটা চুক্তি করি, এই চুক্তিটা যে করবে সেই চুক্তিটা হচ্ছে যে তোমরা আমাদের উপর আক্রমণ করবে না, আমরা তোমাদের উপর আক্রমণ করব না। এখন এই যে আক্রমণ করবে না, এই আক্রমণের চুক্তিতে যাওয়ার আগে ব্রিটিশরা এই যে উপদ্বীপটা বা এই যে কোস্ট লাইনটা, উপকূলীয় অঞ্চলটা, বর্তমানে
সংযুক্ত আরব আমিরাতের যে উপকূলীয় অঞ্চল, এই উপকূলীয় অঞ্চলের নাম দিছিল হচ্ছে জলদস্যু উপকূল। কারণ হচ্ছে ওই অঞ্চলের ব্রিটিশদের এই যে ক্ষমতা খাটানো, আরব দেশকে যে জিনিসগুলো দেওয়ার কথা, যে দাবিগুলো পূরণ করার কথা, যেভাবে তাদের সাথে হচ্ছে অর্থনৈতিক লাভগুলো শেয়ার করার কথা, সেগুলো না করার কারণে এই ব্রিটিশ জাহাজগুলোতে আক্রমণ চালাতো তখন আল কাসিমি গ্রুপ, আল কাসিমি রাজবংশের নৌবাহিনী এই ব্রিটিশ মালবাহী জাহাজগুলোতে আক্রমণ চালাতো। তো এই জন্য এই পাইরেট কোস্ট বা হচ্ছে জলদস্যু উপকূল নাম দিয়েছিল। পরবর্তীতে 1820 সালে এসে এই 1819 সালে হচ্ছে ব্রিটিশদের সাথে এই আরব দেশগুলোর ব্যাপক পরিমাণে আক্রমণ হয়, ব্যাপক পরিমাণে যুদ্ধ হয়। মানে রাস আল খাইমাতে তখন ব্রিটিশ সেনাবাহিনী প্রায় 3500-এর মতো সৈন্য এবং অনেকগুলো যুদ্ধ জাহাজ নিয়ে আক্রমণ করে, এবং আক্রমণ করার মাধ্যমে তারা এই যে আল কাসিম নৌবাহিনী যেটা ছিল আরবদের, সেই নৌবাহিনীকে পরাজিত করে। পরবর্তীতে 1820 সালে এসে তারা একটা চুক্তি করে, জেনারেল মেরিটাইম ট্রিটি, অর্থাৎ সাধারণ জলসীমা বা জলপথ চুক্তি। এই চুক্তির মাধ্যমে তারা ব্রিটিশরা বলে যে ঠিক আছে, তোমাদের এই যে জলদস্যু উপকূল, যেটা এই জলদস্যু উপকূলে আমি আক্রমণ করব না, জলদস্যু উপকূলে আক্রমণ না করে এই জলদস্যু উপকূলে যে 7টা দেশ আছে, এই দেশগুলোর আমি নাম দিলাম ক্রুসিয়াল স্টেট, অর্থাৎ চুক্তিবদ্ধ রাষ্ট্র, এবং তোমাদের আমি নিরাপত্তা দেব, তোমাদের বাইরের নিরাপত্তা আমি দেব, অর্থনৈতিক নিরাপত্তা আমি দেব, তোমরা আমার কথা মতো চলবা, আমার কথার বাইরে যাবা না। এইভাবে তারা হচ্ছে একটা চুক্তিতে আসে। আর এই চুক্তিতে আসার পরে যেটা হয় যে ওই অঞ্চলগুলোতে, এর আগে পর্তুগিজরাও যখন হচ্ছে ওই অঞ্চলগুলো কন্ট্রোল করতো, তখন তারা হচ্ছে ওই অঞ্চলে ব্যাপক পরিমাণে দুর্গ টুর্গ করে টোরে একেবারে এমন একটা অবস্থা করে যে বাইরে থেকে কেউ যেন আক্রমণ না করতে পারে। ব্রিটিশরাও এটা করে। শেষ পর্যন্ত এইভাবে চলতে থাকে 1822 থেকে 1971 সাল পর্যন্ত। 1971 সাল বাংলাদেশের স্বাধীনতার দেশ। 16 ডিসেম্বর 1971 আমাদের। 2রা ডিসেম্বর 1971 সালে ব্রিটিশরা এই অঞ্চলকে ছেড়ে চলে যায়, যে আমি আমার আন্ডারে থাকা এই যে ক্রুসিয়াল স্টেটস, এই স্টেটগুলোকে তাদের স্বাধীনতা দিয়ে আমি চলে গেলাম। তখন এই ক্রুসিয়াল স্টেটগুলো বলে যে ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা আসো সবাই মিলে একটা কনফেডারেশন গঠন করি, তুমি তোমার রাষ্ট্র, তুমি তোমার রাষ্ট্র, তুমি তোমার রাষ্ট্র, ছোট ছোট জায়গা, ওকে, যার যার রাষ্ট্রীয় কাজ শেষে করবে, কিন্তু আন্তর্জাতিক কাজগুলো আমরা একত্র করব, কনফেডারেশন গঠন করি। সেই কনফেডারেশন গঠনের সময় তখন কাতারকে, বাহরাইনকে এটার মধ্যে নেয়ার চেষ্টা করা হয়, ওমানকে এটার মধ্যে নেয়ার চেষ্টা করা হয়, কিন্তু ওমান বলে যে ব্রিটিশদের সাথে আমার সম্পর্ক তোমাদের চাইতে অনেক ভালো, দরকার নাই, আমি ওটার মধ্যে থাকবো না, তোমরা তোমাদের সাথে যাও। তখন এই দেশগুলো, এই যে 7টা দেশ, কাতার এবং বাহরাইন বলে যে আমরা তোমার থেকে অনেক দূরে, এই সৌদি আরবের উপর থেকে যেতে হবে, এটার মধ্যে আমি নাই। এই 7টা তখন একত্র হয়ে একটা সংযুক্ত আরব আমিরাত গঠন করে। তখন এই দেশগুলোর সবগুলোর পতাকা ছিল লাল, কারো হচ্ছে 4 কোনা লাল, কারো হচ্ছে 3 কোনা লাল, মানে লাল 3 কোনা পতাকা, লাল 4 কোনা পতাকা, লাল পতাকার মধ্যে হচ্ছে 4 তারা, লাল পতাকা হচ্ছে বাঁকা করা, এরকম, মানে সবগুলোর পতাকা ছিল লাল তাদের। এমনকি তাদের সেই যে কি বলে এটাকে, ক্রুসিয়াল স্টেটস হিসেবে যখন ছিল আর কি ব্রিটিশদের আন্ডারে, তখন তাদের একটা সমন্বিত পতাকা ছিল, সেটা হচ্ছে লালের মধ্যে এক কোনায় ছোট্ট ব্রিটিশ পতাকা। যাই হোক, এখন সেই লাল পতাকা থেকে তারা বেরিয়ে এসে তারা, তাদের পতাকা হচ্ছে সবুজ, তারপরে কি সবুজ, লাল, আর মনে হয় কালো, তাই না, সাদা। তো এই যে সংযুক্ত আরব আমিরাতের গঠনের গল্প বা গঠনের ইতিহাস, অথবা পুরো হরমুজ প্রণালীর ইতিহাস আমি যতটুকু সম্ভব ছোট করে বলার চেষ্টা করলাম। সেই সময়ে তারা এই সংযুক্ত আরব আমিরাত গঠনের সময় তারা একটা চুক্তি করে। চুক্তিটা হচ্ছে কি, আমরা এই দেশগুলোর কেউ কোনোভাবে এই সংযুক্ত আরব আমিরাতের বাইরে বেরিয়ে যেতে পারবে না। বাইরে বেরিয়ে যেতে হলে, মানে আমি জাস্ট হচ্ছে লিখিতভাবে বলে দিলাম যে আমি এখান থেকে বের হয়ে যাব, সিদ্ধান্ত নিলাম, বেরোতে পারবো না। মানে এখান থেকে বের হওয়ার কোনো অপশন নাই। বেরোতে হলে কি করতে হবে, যুদ্ধ করতে হবে।
এখন যে খবরগুলো আসছে যে শারজা সেখান থেকে বের হয়ে যাবে, শারজার মানচিত্র যদি আপনি দেখেন, শারজার একদিকে হচ্ছে দুবাই, অন্যদিকে হচ্ছে আজমান। দুবাইয়ের আগে হচ্ছে আবুধাবি, তো দুবাই আজমান, মাঝখানে শারজা, আর একদিকে ছোট্ট একটু তার নৌপথ মানে উপকূল। এখন সে যদি এরকম ভাবে বের হয়ে যেতে চায় যে আমি হচ্ছে শক্তি দিয়ে বের হয়ে যাব, সংযুক্ত আরব আমিরাতের অন্য 2-3টা দেশ একত্রে বলবে তুমি কিসের শক্তি দিয়ে বের হয়ে যাবে। কিছু কিছু খবরে বলতেছে যে সৌদি আরব হচ্ছে তার শারজাতে হচ্ছে সৈন্য পাঠিয়ে দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের যে মানে শারজার যেখানে অবস্থান, ওইখানে আবুধাবি এবং দুবাইকে পার না হয়ে সৌদি আরব ওইখানে সৈন্য পাঠাতে পারবে না, কোনো অপশন নাই। যে কারণে এই খবরটা এখনো পর্যন্ত সঠিক না। তবে এগুলো নিয়ে যে আলোচনা হয় না বা আলোচনা করে না বা আলোচনা চলে না, বিষয়টা সেরকম না। হয়তো বা আলোচনা হচ্ছে, হয়তোবা ছোট আকারে কেউ কেউ হয়তো চিন্তা করছে আচ্ছা আমরা এর মধ্যে না থাকি, বের হয়ে যাই। কিন্তু শারজার যে শাসক তিনি এখনো পর্যন্ত বলেন, এবং তিনি বারবার বলছেন, এমনকি 3-4 মাস আগে পর্যন্ত বলছেন যে আমি কেন বের হয়ে যাবো, আমি বের হইলে আমার লাভটা কি, ফায়দাটা কি, আমি কতটুকু ফায়দা পাবো বের হইলে, তার চেয়ে এখন আমি আরো ভালো আছি। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা অবস্থা আজকে। মানে এই ঘটনা, গল্প, ইতিহাস এটা বললাম কারণ হচ্ছে যুদ্ধের তীব্রতা একটু কম, এই কারণে সময় পেলাম, ফুসরত পেলাম, এই জিনিসগুলো বললাম আপনাদের মাথার মধ্যে জাস্ট একটু মানে ইনপুট দেওয়ার জন্য। যারা এই বিষয় নিয়ে আরো বেশি স্টাডি করতে চান তারা এই আমি যে টার্মগুলো বলছি এগুলোকে সার্চ দিলে আপনি দেখবেন যে আরো অনেক তথ্য পাবেন। আমার সুযোগ থাকলে আমি এটাকে মানচিত্র দিয়ে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিতাম, হয়তোবা আরেকদিন অন্য কোনো একটা সময় বিস্তারিতভাবে মানচিত্র দিয়ে দিয়ে হয়তো এই যে হরমুজ থেকে কিভাবে হচ্ছে আজকে পর্যন্ত আসলো সেটার ইতিহাস। আর এই ইতিহাস যখন আপনি দেখবেন তখন একটা জিনিস আপনার মাথায় আসবে বা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই যে দেশগুলো, আপনি আমি আজকের ঘটনা দেখে যদি ভবিষ্যৎকে মূল্যায়ন করতে চাই, আমার মূল্যায়নে ভুল হবে। আমি যদি পিছনের ঘটনা দেখে ভবিষ্যৎকে মূল্যায়ন করতে চাই তাহলে হয়তো মূল্যায়নটা কাছাকাছি আসতে পারে। কারণ আপনি দেখবেন পিছনে গিয়ে যে এর শত্রু ও ওর বন্ধু ও ওর মিত্র ও ওর শত্রু ও ওর শত্রু ও, এর বন্ধু এর বন্ধু, মানে কে কার বন্ধু কে কার শত্রু, কোথার ঘটনা কোথার সাথে কিভাবে যুক্ত, এটা বুঝতে হলে আপনার পিছনের দিকগুলো দেখতে হবে। পিছনের দিকগুলো দেখলে আপনি আজকে বুঝতে পারবেন। তা না হলে আপনার কাছে মনে হবে যে আজকে যাদের সাথে শত্রুতা এরা মনে হয় সারা জীবন একেবারে শত শত হাজার হাজার বছর ধরে মনে হয় এরা শত্রুতা ছিল। বিষয়টা এরকম না। যাই হোক, আবারও সেই কথাটা বলি, আমাদের ফ্যাক্ট চেকিং কোর্সের নতুন ক্লাস শুরু হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে। যারা আমাদের ফ্যাক্ট চেকিং কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য আমি আজকে লাইভের শেষে ডিসক্রিপশনে বিস্তারিত তথ্য দিয়ে দেব, সেখান থেকে আপনারা কোর্স সম্পর্কেও জানতে পারবেন এবং লিংক থেকে আপনারা ভর্তির জন্য অ্যাপ্লিকেশনও করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।